কেন্দ্রের কার্বনে প্লাস চার্জের কাউন্ট যদি আমরা হিসেব করি, আমরা দেখব এখানে একজন ইলেকট্রন দিচ্ছে, এখানে দুইজন ইলেকট্রন দিচ্ছে, এখানে তিনজন ইলেকট্রন দিচ্ছে। সব কার্বনে সমান সংখ্যক প্লাস চার্জ আছে, প্রোটন আছে, কিন্তু এখানে তিনজন ইলেকট্রন দিচ্ছে, এখানে দুইজন ইলেকট্রন দিচ্ছে, এখানে একজন ইলেকট্রন দিচ্ছে। এখানে ইলেকট্রনের সংখ্যা কম, কারণ একজন ইলেকট্রন দিচ্ছে। যেখানে ইলেকট্রনের সংখ্যা কম সেখানে প্লাসের পরিমাণ বেশি, তাই আমরা বলতে পারি প্লাস চার্জের পরিমাণ 1 ডিগ্রিতে সবচেয়ে বেশি। 2 ডিগ্রিতে দুইজন ইলেকট্রন দিচ্ছে, কিন্তু প্লাস চার্জের পরিমাণ একটু কম। দুইজন ইলেকট্রন দিচ্ছে মানে ইলেকট্রন বেশি, প্লাস চার্জের পরিমাণ এটার তুলনায় একটু কম। তাহলে 2 ডিগ্রি এর প্লাস চার্জের পরিমাণ 1 ডিগ্রির তুলনায় কম। 3 ডিগ্রি তিনজন ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন সবচেয়ে বেশি, কিন্তু প্লাস চার্জের পরিমাণ কম। যেখানে ইলেকট্রন বেশি সেখানে প্লাস কম, পজিটিভ আধান কম। আমরা কার্বনিয়াম আয়নের সক্রিয়তা এবং স্থায়িত্ব নিয়ে আলোচনা করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কার্বনিয়াম আয়ন দেখব। কার্বনের মাথার উপর প্লাস, এটা কার্বনিয়াম আয়ন। কার্বনের মাথার উপর প্লাস, এটা কার্বনিয়াম আয়ন। কার্বনের মাথার উপর প্লাস, এটাও কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, এখন কার্যকরী মূলকের ডিগ্রি বলে একটা কথা আছে। কার্যকরী মূলকের একটা ডিগ্রি বলে কথা আছে। আমরা সামনের দিকে যখন পড়ব অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, অ্যালকোহল, প্রত্যেক কার্যকরী মূলকের ডিগ্রি আছে। এই কার্যকরী মূলকের যেমন কার্বনিয়াম আয়ন বলতে পারো তুমি এটা একটা ওয়ান কাইন্ড অফ কার্যকরী মূলক, যেমন CH3 মিথাইল, এটা একটা কার্যকরী মূলক না, অ্যালকাইল মূলক আর কি। অ্যালকাইল মূলকেরও ডিগ্রি আছে। তো যে কোনো মূলকের ডিগ্রি নির্ধারিত হয় যতটা অ্যালকাইল মূলক যুক্ত আছে সেটার উপর। কার্যকরী মূলকের ডিগ্রি নির্ধারিত হয় কতটা অ্যালকাইল মূলক যুক্ত আছে তার সংখ্যার উপর। একটা জিনিস খাতায় লিখে রাখো, যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি কার্যকরী মূলক। লিখে রাখো, যতটি অ্যালকাইল মূলক তত ডিগ্রি। যতটি অ্যালকাইল মূলক তত ডিগ্রি। মনে করো আমি অ্যালকোহল নিয়ে কাজ করছি। অ্যালকোহল মানে কার্বনের 4টা হাতের 1টা হাতে OH থাকবে, অ্যালকোহল। আমি যদি এর 3 হাতে 3টে অ্যালকাইল মূলক দিয়ে দিই, মানে আর, অ্যালকাইল মূলক মানে আর, তাহলে এখানে কয়টা অ্যালকাইল মূলক আছে? 1 2 3, 3টে অ্যালকাইল মূলক আছে। তাই আমরা বলতে পারি এটা 3 ডিগ্রি অ্যালকোহল পড়বে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য সূচক পরীক্ষায় আসে এটা, যাক ওটা বল। তাহলে এটা 3 ডিগ্রি, এটা একটা কার্যকরী মূলক 3 ডিগ্রি অ্যালকোহল। আমি যদি একটা অ্যালকাইল সরিয়ে দিই এটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। আমি যদি আরও একটা অ্যালকাইল মূলক সরিয়ে দিই, মানে একটা অ্যালকাইল মূলক আছে তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এজন্যই বলি যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি, যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি, যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি কার্যকরী মূলক। সেটা অ্যালকোহল হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, অ্যালকাইল মূলক, কিটোন, জৈব অ্যাসিড, অ্যামিন, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমাদের কি এখন অ্যালকাইল মূলক দিয়ে দিচ্ছে, অ্যালকাইল মূলক দিয়ে দিয়েছে। এই অ্যালকাইল মূলকের আমরা ডিগ্রি হিসাব করব। আমরা এই অ্যালকাইল মূলকে 3টা কার্বনিয়াম আয়নে 3টা আর দিলাম। 3টা কার্যকরী মূলক আছে, 3টা অ্যালকাইল মূলক আছে। যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি,
এটা কি কার্বনিয়াম আয়ন? তাহলে এখানে 3টা অ্যালকাইল মূলক আছে, তাই এটা 3 ডিগ্রি কি কার্বনিয়াম আয়ন। যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি, 3টা অ্যালকাইল মূলক 3 ডিগ্রি, 3 ডিগ্রি কি এটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা 3 ডিগ্রি সি প্লাস কার্বনিয়াম আয়ন। আমি এখানে 2টা অ্যালকাইল মূলক দিতে চাচ্ছি, আর একটা হাতে হাইড্রোজেন থাকবে, এটাতে 2টা অ্যালকাইল মূলক, তাই এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সি প্লাস। এটাতে আমরা একটা অ্যালকাইল মূলক দিতে চাচ্ছি আর 2টা হাত হাইড্রোজেন দিয়ে দিতে চাচ্ছি, এটা আমাদের 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কোনো কিছু, সেটা কার্বনিয়াম হতে পারে, কার্বনায়ন হতে পারে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো কিছু ডিগ্রি থাকতে পারে। সেটা কত ডিগ্রি নির্ভর করবে তার অ্যালকাইল মূলকের সংখ্যার উপর, যতটা অ্যালকাইল মূলক তত ডিগ্রি। আমরা এখন কার্বনিয়াম আয়ন নিয়ে চিন্তা করতেছি। কার্বনিয়াম আয়ন, এটা কার্বনিয়াম আয়ন, 3টা অ্যালকাইল মূলক, তাই এটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটা কার্বনিয়াম আয়ন, 2টা অ্যালকাইল মূলক দেখতে পাচ্ছি, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। একটা এটা কার্বনিয়াম আয়ন, একটা কার্যকরী মূলক, একটা অ্যালকাইল মূলক, তাই এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়নের ক্যাটাগরি 3টা হতে পারে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখন আমরা এদের মধ্যে সক্রিয়তা এবং স্থায়িত্বের পার্থক্য করব। কার্বনিয়াম আয়নের সক্রিয়তা ও স্থায়িত্ব, এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের মধ্যে সক্রিয়তা এবং স্থায়িত্ব আমরা দেখব। সক্রিয়তার ক্রম। প্রথমে সক্রিয়তা নিয়ে চিন্তা করি। সক্রিয়তা কি? সক্রিয়তা জিনিসটা কি? অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির ইংলিশ হচ্ছে সক্রিয়তা। অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভিটি মানে সক্রিয়তা। ঠিক আছে, তাহলে এখানে কার অ্যাক্টিভিটি বেশি? কেমিস্ট্রির ভাষায় সক্রিয়তা মানে পরিমাপ করা হয় কি দিয়ে? ইলেকট্রন পরিমাপ, ইলেকট্রন প্রদানের ক্যাপাসিটি দেখে। একজন 2টা ইলেকট্রন দিল, একজন একটা ইলেকট্রন দিলে যে যত দ্রুত ইলেকট্রন ছাড়তে পারবে সে হচ্ছে সক্রিয়। আমরা এখানে কার্বনিয়াম আয়ন মানে প্লাস নিয়ে খেলা। প্লাস, এখানেও প্লাস চার্জ আছে, এখানেও প্লাস চার্জ আছে, এখানেও প্লাস চার্জ আছে। এই 3 জনের মধ্যে যার প্লাস চার্জ বেশি আছে সে বেশি সক্রিয়, যার প্লাস চার্জ একটু কম সে কম সক্রিয়, যার প্লাস চার্জ একদম কম সে একদম কম সক্রিয়। তাহলে কার্বনিয়াম আয়নের সক্রিয়তা নির্ধারণ করা হয় কি দিয়ে? কেন্দ্রের কার্বনের প্লাস চার্জের সংখ্যার আধিক্য দিয়ে। কেন্দ্রের কার্বনের প্লাস চার্জ, কেন্দ্রের কার্বনের ধনাত্মক চার্জের কাউন্ট হিসেব করে কার্বনিয়াম আয়নের সক্রিয়তা হিসেব করা হয়। এখন আমরা দেখব এই 3টার মধ্যে কার প্লাস চার্জের পরিমাণ বেশি। নর্মাল সেন্সে মনে হতে পারে স্যার এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, 3 জনই সমান একটা প্লাস, 3 জনই সমান সক্রিয়, কিন্তু না, 3 জনই সমান সক্রিয় নয়। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু আগে পড়েছি অ্যালকাইল মূলক ধনাত্মক আবেশধর্মী ইলেকট্রন দাতামূলক, মানে এরা ইলেকট্রন দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কার্বনে 3টা অ্যালকাইল মূলক আছে, 3টে ইলেকট্রন দাতামূলক আছে, তাই কি হবে? এই কার্বনকে ইলেকট্রন দিবে, এই কার্বনকে ইলেকট্রন দিবে, এই কার্বনকে ইলেকট্রন দিবে, 3 দিক থেকে এই কার্বনে ইলেকট্রন আসবে। কার্বনে এমনি ইলেকট্রন আছে, প্লাসও আছে, প্লাস মাইনাসকে নিউট্রাল করে দিবে না। আমরা দেখব এখানে ইলেকট্রন বাড়ছে, কেন্দ্রের কার্বনে ইলেকট্রন বেশি আসছে, তাহলে প্লাসের পরিমাণ কমে যাচ্ছে না? একটা নির্দিষ্ট সংখ্যক প্লাস আছে, একটা নির্দিষ্ট সংখ্যক প্রোটন আছে, একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন আছে। ক্লিয়ার? কিন্তু আমার এই দিক থেকে আবার ইলেকট্রন আসছে, তাহলে এই ইলেকট্রনগুলো এখানে থাকা প্লাসগুলোর সাথে মিলে নিউট্রাল হয়ে যাবে। তাই আমরা বলতে পারি এখানে যেহেতু ইলেকট্রনের পরিমাণ বেশি, এখানে ইলেকট্রনের পরিমাণ যেহেতু বেশি, এখানে প্লাসের পরিমাণ কম, কারণ এখানে 3 জন ইলেকট্রন দিচ্ছে। ইলেকট্রন সবচেয়ে বেশি, ইলেকট্রন বেশি মানে প্লাস চার্জের পরিমাণ কম। এবার এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে 2 জন ইলেকট্রন দিচ্ছে, 2 জন ইলেকট্রন দিচ্ছে,
ইলেকট্রন একটু কম, এখানে 3 জন ইলেকট্রন দিচ্ছে, প্লাস চার্জের পরিমাণ একদম কম। এখানে 2 জন ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন একটু কম কিন্তু প্লাস চার্জ একটু বেশি। কথা বোঝার চেষ্টা করো প্লিজ। এখানে প্লাস চার্জ আছে, 3 দিক থেকে ইলেকট্রন আসলো, বেশি আসলো ইলেকট্রন, প্লাস চার্জের পরিমাণ কম। এখানেও আর আছে, অ্যালকাইল মূলক আছে, 2 দিক থেকে ইলেকট্রন আসছে, ইলেকট্রন একটু কম আসছে, এটার তুলনায় এখানে ইলেকট্রনের পরিমাণ কম। ইলেকট্রনের পরিমাণ কম মানে প্লাস চার্জের পরিমাণ বেশি। এখানে 1 জন ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রনের পরিমাণ আরও কম। ইলেকট্রনের পরিমাণ কম মানে এখানে প্লাস চার্জের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে কেন্দ্রের কার্বনে প্লাস চার্জের কাউন্ট যদি আমরা হিসেব করি, অর্থাৎ সক্রিয়তার ক্রম হচ্ছে এরকম, ঠিক আছে? 1 ডিগ্রি বেশি সক্রিয়, 2 ডিগ্রি একটু কম সক্রিয়, 3 ডিগ্রি একদম কম সক্রিয়। কারণ এখানে প্লাস চার্জের পরিমাণ সবচেয়ে বেশি, এখানে ইলেকট্রন আসতেছে 1 দিক থেকে, যেখানে ইলেকট্রন 1 দিক থেকে আসতেছে সেখানে ইলেকট্রনের পরিমাণ কম কিন্তু প্লাস চার্জ সবচেয়ে বেশি। এখানে 2 দিক থেকে ইলেকট্রন আসতেছে, ইলেকট্রন এই তুলনায় একটু বেশি কিন্তু প্লাস চার্জের পরিমাণও একটু কম। এখানে 3 দিক থেকে ইলেকট্রন আসছে, 3 দিক থেকে ইলেকট্রন আসা মানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি কিন্তু প্লাসের পরিমাণ কম। প্লাসের পরিমাণ যার সবচেয়ে কম সে সবচেয়ে কম সক্রিয়, প্লাসের পরিমাণ সবচেয়ে যার বেশি সে সবচেয়ে বেশি সক্রিয়। ক্লিয়ার? এটা হচ্ছে কার্বনিয়াম আয়নের সক্রিয়তা। এবার স্থায়িত্ব নিয়ে চিন্তা করি। স্থায়িত্ব, স্থায়িত্ব মানে যার সক্রিয়তা বেশি, আমি বেশি অ্যাক্টিভ। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে যে বেশি অ্যাক্টিভ সে সবসময় হয় এটা করবে নয় ওটা করবে, এদিকে দৌড় মারবে ওদিকে দৌড় মারবে, কাজ বেশি করবে, বেশি অ্যাক্টিভ। আর যার সক্রিয়তা কম সে অলস, এক জায়গায় বসে থাকবে, নড়াচড়া কম করবে। এদের মধ্যে কার ইলেকট্রন বেশি, কে সক্রিয় বেশি? 1 ডিগ্রি বেশি সক্রিয়, 2 ডিগ্রি কম সক্রিয়, 3 ডিগ্রি একদম কম সক্রিয়। এই কম সক্রিয়, আমি একটু আগে বলেছি যে কম সক্রিয় সে একটু অলস, যে বেশি সক্রিয় সে এদিক সেদিক বেশি দৌড়াদৌড়ি করবে, মানে তার স্থায়িত্ব কম। যে বেশি সক্রিয় তার স্থায়িত্ব কম, যে কম সক্রিয় তার স্থায়িত্ব বেশি। কম সক্রিয় কম, তাহলে আমি বাসায় বসে থাকব। বেশি সক্রিয় দৌড়াদৌড়ি করব, ঠিক আছে? স্থায়িত্ব কম। তাহলে এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি বেশি সক্রিয়, না 1 ডিগ্রি বেশি সক্রিয়, 2 ডিগ্রি একটু কম, 3 ডিগ্রি একদম কম। যেই কম সক্রিয় সে একটু সক্রিয় কম, তাহলে বেশি স্থিতিশীল। 2 ডিগ্রি সক্রিয়তা একটু কম, স্থায়িত্ব আর একটু বেশি। 1 ডিগ্রি সক্রিয়তা একদম বেশি, স্থায়িত্ব কম, স্থির থাকতে পারবে না, দৌড়াদৌড়ি বেশি করবে। তাই কার্বনিয়াম আয়নের সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বের ক্রম পরস্পর বিপরীত। সবসময় যে কোনো জিনিসের সক্রিয়তার ক্রম আর স্থায়িত্বের ক্রম পরস্পর বিপরীত। এবং এই কার্বনিয়াম আয়নের সক্রিয়তা এবং স্থায়িত্ব পরীক্ষায় আসতে পারে, কিন্তু কঠিন কঠিন কঠিন। ক্লিয়ার হলে কি হবে? ভাষায় যদি না পড়ো ক্লিয়ার হয়ে লাভ নাই। কার্বন আয়নের ব্যাপারটা একদম ইজি, জাস্ট একটু করে বলে দেব। কার্বন আয়ন, কার্বন আয়ন, কার্বন মাইনাস, এর একটা কার্বন আয়ন, কার্বন আয়ন, এটা একটা কার্বন আয়ন। ঋণাত্মক কার্বন কেন্দ্রযুক্ত জৈব আয়নকে কার্বন আয়ন বলে। এখন আমরা এদের ডিগ্রি হিসাব করি। এটাতে আমরা 3টা অ্যালকাইল মূলক দিলাম, তিন ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটাতে 2টা অ্যালকাইল মূলক দিলাম, এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আমার একটা মিশন আছে, আমি যে এগুলো শুরু করেছি, এই গ্রুপ এই অনলাইন এগুলো শুরু করেছি, আমার একটা মিশন আছে।
একটা বিপ্লব সৃষ্টি করা। কেমিস্ট্রিকে কেমনে ভয় পায় একটা স্টুডেন্ট আমি দেখে নেব। দিস ইজ মাই মিশন। আমার মিশন কি? বাংলাদেশের বুকে কেউ যেন বলতে না পারে কেমিস্ট্রি কঠিন, কেমিস্ট্রি পেইন লাগে, কেমিস্ট্রি বিরক্ত লাগে। এইটা কোন বাপের বেটা বলে আমি সেটা দেখে নেব। 2-4-5 বছর পর সেই দিনটা যেন আসে। আই এম হিয়ার উইথ এ মিশন। আমি একটা মিশন নিয়ে কাজ শুরু করেছি, বাংলাদেশের রসায়ন নিয়ে একটা বিপ্লব ঘটানোর উদ্দেশ্যে। রসায়ন কঠিন, কঠিন, সেই কঠিন জিনিসটাকে সহজ করার মিশন নিয়ে এখানে আমি ক্লাস দিচ্ছি। আমি দেখে নেব 2-4-5 বছর পর যখন আমরা একটা পজিশনে চলে যাব, একটা মানে ক্যাটাগরিতে চলে যাব, 10 মিনিট স্কুল অন্যরকম পাঠশালার মতো আমরাও যখন একটা বড় প্ল্যাটফর্মে পরিণত হব, তখন আমি দেখে নেব বাংলাদেশে কোনো বাপের বেটা থাকে কি না যে বলে কেমিস্ট্রি কঠিন। দিস ইজ মাই মিশন, দিস ইজ মাই মিশন। যে কেমিস্ট্রিকে হাতের নাগালে নিয়ে আসা, এই কঠিন থেকে কঠিনতম জিনিসটাকে সহজ করে দেয়াই, সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করাই আমার মিশন, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য। কোনো টাকা পয়সা ইনকাম করা নয়। মাথায় রাখবে জিনিসটা, দোয়া করবে। সেই মিশনের যোদ্ধা কিন্তু তোমরা, এটা মাথায় রাখবে। আমরা সবাই করব একদিন জয়। এই বাংলাদেশকে রসায়নের ভয় মুক্ত করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কার্বনিয়াম আয়ন মাথার উপর প্লাস, কার্বনায়ন কার্বনের মাথার উপর মাইনাস। ঠিক আছে, মাইনাস মাইনাস মাইনাস। কার্বনায়ন ঋণাত্মক কার্বন কেন্দ্রযুক্ত জৈব আয়ন, কার্বনের উপর মাইনাস। কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে আমরা সক্রিয়তা হিসেব করেছিলাম কেন্দ্রের কার্বনের প্লাস চার্জের পরিমাণের উপর ভিত্তি করে। যার কেন্দ্রের কার্বনের প্লাস চার্জের পরিমাণ বেশি ছিল সে বেশি সক্রিয় ছিল, স্থায়ী কম ছিল। যেহেতু কার্বনায়ন নিয়ে কাজ করছি, কার্বনায়ন মানে কার্বো অ্যানায়ন, কার্বনের অ্যানায়ন। কেন্দ্রের কার্বনে যার মাইনাস চার্জের পরিমাণ বেশি সে বেশি সক্রিয়, কার্বনায়ন। কেন্দ্রের কার্বনে মাইনাস চার্জ যার বেশি সে সবচেয়ে বেশি সক্রিয়, কার্বনায়ন। তাহলে আমরা এখানের মধ্যে দেখব কার কেন্দ্রের কার্বনে সবচেয়ে বেশি সংখ্যক মাইনাস চার্জ আছে। এখানে এই 3 জনে একে ইলেকট্রন দিচ্ছে, এখানে 2 জনে ইলেকট্রন দিচ্ছে, এখানে 1 জন ইলেকট্রন দিচ্ছে, 3 জনে ইলেকট্রন দিচ্ছে, 2 জনে ইলেকট্রন দিচ্ছে, 1 জন ইলেকট্রন দিচ্ছে। তোমরা বলো তো দেখি কোথায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। এই কার্বনের কেন্দ্রের কার্বনে মাইনাস চার্জ সবচেয়ে বেশি। যেহেতু এখানে মাইনাস চার্জের পরিমাণ সবচেয়ে বেশি, তাই আমরা বলতে পারি 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সবচেয়ে বেশি সক্রিয়। 3 ডিগ্রি কার্বনায়ন। এখানে 2 জন ইলেকট্রন দিচ্ছে, এখানে ইলেকট্রন বেশি কিন্তু এর চেয়ে কম, তাই 2 ডিগ্রি কার্বনায়ন একটু কম সক্রিয়। 1 ডিগ্রিতে 1 জন ইলেকট্রন দিচ্ছে, তাই ইলেকট্রন সবচেয়ে কম, কম সক্রিয়। এদের মধ্যে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি মাইনাস আছে কেন্দ্রের কার্বনে, তাই এটা সবচেয়ে বেশি সক্রিয়। এরপর 2 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি, এটা হচ্ছে সক্রিয়। তাহলে সক্রিয়তা এবং স্থায়িত্বের মধ্যে পার্থক্য কি? সক্রিয়তা এবং স্থায়িত্ব পরস্পরের বিপরীত। এই বেশি সক্রিয়, এর স্থায়িত্ব কম। একটু কম সক্রিয়, এর স্থায়িত্ব আর একটু বেশি। এর সক্রিয়তা একদম কম, এর স্থায়িত্ব আর একটু বেশি। তাহলে আমি যদি স্থায়িত্বের ক্রম হিসাব করি, স্থায়িত্বের ক্রম হবে 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, 2 ডিগ্রি সবচেয়ে আরেকটু কম স্থায়ী, 3 ডিগ্রি আরেকটু কম স্থায়ী। ঠিক আছে, কার্বনায়নের সক্রিয়তা আমরা দেখলাম। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা বন্ধন বিভাজন শিখলাম। বন্ধন বিভাজন কাকে বলে, বন্ধন বিভাজনের প্রকারভেদ, সুষম বিভাজন, বিষম বিভাজন, ফ্রি রেডিক্যাল কীভাবে সৃষ্টি হয়, কার্বন ফ্রি রেডিক্যাল,
ক্লোরিন ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালের গঠন, ফ্রি রেডিক্যাল কাকে বলে, বিষম বিভাজন, বিষম বিভাজনের দুইটা স্পেসিফিক পার্ট হচ্ছে কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন, কার্বনিয়াম আয়নের সক্রিয়তা স্থায়িত্ব, কার্বন আয়নের সক্রিয়তা স্থায়িত্ব পড়তে গিয়ে আমরা অ্যালকাইল মূলক যে ধনাত্মক আবেশধর্মী ইলেকট্রন দাতামূলক এটা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাস এইটুকুই।